শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, বরাকের আওয়াজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি ইলিয়াস আহমদ। আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। যদিও এটা আশরাফুল মাখলুক ইনসান জাতি নয়, গবাদি পশুর মৃত্যু হয়েছে একটি বিদ্যুৎ তারের স্পর্শে। এই বিদ্যুৎ তারের স্পর্শ হয়ে একটা প্রাণীর প্রাণ গেল। এর কারণ হলো এই যে এপিডিসিএল কর্মকর্তাদের গাইফলতির কারণে, তাদের কাজের কার্পণ্যতার কারণে একটি প্রাণহানি হলো, অথচ একটি গরিবের হাতি মরল। সেই গরিবের কি উপায়, সেটা নিয়ে একটু বিবেচনা করতে হবে বিদ্যুৎ বিভাগের। তাকে ক্ষতিপূরণ দিতে হবে। অতএব জনবসতি এলাকায় যত তার টানা হয়েছে সেগুলির দিকে সব সময় আপনারা নজর রাখতে হবে। সেগুলো দুর্বল হচ্ছে নাকি, লুজ হচ্ছে নাকি, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি, সেই বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ করা আপনাদের একান্ত কর্তব্য। তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সেই গরিব পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে একটু আর্থিক সহায়তা করার জন্য। দ্বিতীয়ত খবর হলো, আগামীকাল আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল। সেই লোকসভা নির্বাচনে আশাবাদী ইন্ডিয়া গঠবন্ধনটা, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আর যদি কোনো কারচুপি না হয় ভোট গণনায়, আর যদি কোনো কারচুপি হয়ে থাকে, আমি একটা আভাস পাচ্ছি, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে ষড়যন্ত্রের। কারণ হলো এতদিন সব টিভি চ্যানেলে দেখা গেল যে ইন্ডিয়া গঠবন্ধন ক্ষমতায় আসছে প্রায় 295 থেকে 300 350 সিট পর্যন্ত নিয়ে। ইদানিং শোনা যাচ্ছে, গদি মিডিয়া প্রচার চালাচ্ছে 350 থেকে 400 সিট অতিক্রম করে যাবে এনডিএ, ভাজপার দল। ভাজপা যদি পুনরায় ক্ষমতায় আসে, তাহলে আমি চক্ষু বন্ধ করে বলবো এটা কোনো ইভিএমের মাধ্যমে হয়নি ভোট, মানে জনতার ভোটের মাধ্যমে হয়নি, নির্বাচনে নির্বাচিত হয়নি সরকার। ইভিএমের তাকতে, ইভিএমের শক্তিতে ক্ষমতায় আসলো ভাজপা সরকার। কারণ হলো এই যে, প্রথমত ভাজপা সরকারের উপর কৃষকরা নারাজ, দ্বিতীয়ত ড্রাইভার নারাজ, তৃতীয়ত বেকারত্বের কারণে যুবকরা নারাজ। হ্যাঁ, এই তিন অংশে, অর্থাৎ 3/5 মানুষ ভাজপা বিরোধী। তাহলে কিভাবে 400 পার হবে সে বিষয়ে আমি ভাবছি, আপনারা একটু চিন্তা করুন। আর যদি এমন হয়ে থাকে, আমি শুনছি উত্তরাখণ্ডে নাকি 611টা ইভিএম বদলি হয়েছে। যদি বদলি হয়ে থাকে, তাহলে আর নির্বাচন করে সরকারের কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করানোর কি প্রয়োজন ছিল? আমি নির্বাচন কমিশনারকে এটা জবাব চাই, নির্বাচন কমিশনারের কাছে, যদি এমন হয়ে থাকে। আর যদি হয়ে থাকে এমন কারচুপি করে যদি ভাজপা পুনরায় ক্ষমতায় আসে, তাহলে আমি ধরে নেব আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে যেভাবে নির্বাচনে হেরে গিয়েও তারা ক্ষমতায় বসে আছে জোরপূর্বকভাবে, সেইভাবে আমাদের দেশও সেই পথে হাঁটতেছে। কিন্তু আমি আশাবাদী ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের নিয়মনীতিতে হবে, পার্শ্ববর্তী দেশগুলির মতো হবে না। আমি এই পার্শ্ববর্তী দেশগুলির নাম উচ্চারণ করিনি, আমার ঘৃণা লাগে এসবের নাম উচ্চারণ করতে। কারণ ওরা জনতাকে ঠকিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। তাই আমাদের ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করতে হলে এই যে ইলেকশন কমিশনারের সর্বস্তরের কর্মীদের প্রতি এবং জিম্মাদারদের প্রতি আমার অনুরোধ, আর জনতার প্রতিও আমার অনুরোধ, যে হারুক যে জিতুক, নির্বাচনে একদল হারবে একদল জিতবে, কেউ ক্ষমতা আসবে কেউ ক্ষমতা ছেড়ে চলে যাবে, এমনই হবে। কিন্তু যেন কোনো কারচুপি না হয়, যে যেখানে যেমনই ভোট পেয়েছে ঠিক তেমনই যেন প্রকাশ হয় ফলাফল। তৃতীয়ত, আজকে আমাদের বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র হলো মালদ্বীপ। সেই মালদ্বীপের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আল মইজু একটা গুরুত্বপূর্ণ, একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি ইসরায়েলের পাসপোর্টে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইসরায়েলের কোনো নাগরিক মালদ্বীপ ভ্রমণে আসতে পারবেন না এবং মালদ্বীপ থেকে কেউ ইসরায়েলেও যেতে পারবেন না। কিন্তু পক্ষান্তরে আমরা যে রাষ্ট্রগুলিকে অনুসরণ করে থাকি, সৌদি আরব, দুবাই, জর্ডান, মিশর, সেই সব বিশ্বাসঘাতকেরা ফিলিস্তিনে ইনভেস্ট করার পরিবর্তে তারা ইসরায়েলে ইনভেস্ট করতেছে। ভারতবর্ষ থেকে ইসরায়েলে বাণিজ্যিক যে রুট তারা তৈরি করতেছে, সেই রুটে। যাই হোক, আরও একটি খবর পেলাম, আমাদের ভারতীয় সৈন্যবাহিনী ভারত সরকার গোপনে অস্ত্র পাচার করতেছে ইসরায়েলে। সেটা কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
এটা হুঁশিয়ারি দিয়েছে, এখন যেখানে পাওয়া যাবে সমুদ্রে ভারতীয় জাহাজের উপর হামলা করা হবে। যদি কোনো ভারতীয় নৌবাহিনী আক্রান্ত হয় ইয়ামানের আক্রমণে, সেজন্য দায়ী ভারতবর্ষের এই বর্তমান বিজেপি সরকার। আশাবাদী নতুন সরকার আসলে এই মানে নোংরা বিদেশ নীতি থেকে ফিরে আসবে আশা করি। আর যদি ফিরে না আসে, তাহলে আমাদের একটা সৈনিক যদি শহীদ হয়, আমাদের একটা সম্পদ যদি ক্ষয়ক্ষতি হয়, সেজন্য আমি ইয়ামানের মুক্তিগামী বাহিনীদেরকে দোষারোপ করব না, দোষারোপ করব যে মানে গোপনে অস্ত্র পাচার করতেছে, অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে গণহত্যা করতে সমর্থন করতেছে, তাকেই আমি মানে দোষারোপ করব। কারণ হলো আমাদের নিজেদের দেশটাকে আমরা ঝুঁকিতে মানে পড়ুক, এটা আমরা চাই না। যদি ইসরায়েলের পক্ষাবলম্বন করে যদি যুদ্ধে যাও, তুমি যাও, আমাদের দেশের সেনাবাহিনীকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যাও, যাকে গিয়ে ওখানে মরো। আর সবার প্রতি আমার একটা অনুরোধ, মানে আমরা যে যেখানে আছি সেখান থেকে যেন প্রতিবাদ উত্থাপন করি। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে খ্রিস্টান রাষ্ট্রগুলি প্রতিবাদ করতেছে, নিশ্চুপ আরব বিশ্ব। তাই আপনারা আমেরিকার ফক্স নিউজ, ইসরায়েলের দি টাইমস অফ ইসরায়েল, তুর্কির টিআরটি ওয়ার্ল্ড, আনাদোলু এজেন্সি, কাতারের মানে বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা, এইসব চ্যানেলে সার্চ করে আপনারা এই ভিডিওগুলো দেখুন এবং প্রতিবাদ জানান কমেন্টের মাধ্যমে, যেন এই গণহত্যা বন্ধ হয়, এই মানে শিশু হত্যা বন্ধ হয়, পার্মানেন্টলি একটা সিজফায়ার যেন মানে করা হয়। তারা এখন বর্তমানে 6 সপ্তাহের একটা সিজফায়ার নিয়ে আলোচনা চলছে। 6 সপ্তাহের কিসের সিজফায়ার? মানে চোরাবাজারে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র এনে পুনরায় হামলা করবে, তাই নাকি? জিম্মিদেরকে ছেড়ে আনার পর কি করবে? পুনরায় গাজায় মানে নৃশংস হত্যালীলা অব্যাহত রাখবে সেজন্য পার্মানেন্টলি সিজফায়ার। আমরা পার্মানেন্টলি সিজফায়ার চাই, পূর্ণ যুদ্ধবিরতি, মানে অস্থায়ী যুদ্ধবিরতি চাই না, পূর্ণ যুদ্ধবিরতি এবং মানবাধিকার রক্ষার জন্য সারা বিশ্বের মানব জাতিকে আমি আহ্বান জানাচ্ছি। আর যদি রাষ্ট্রসংঘ এই মানবাধিকার রক্ষা করতে গিয়ে যদি ব্যর্থ হয়, ফিলিস্তিনে সিজফায়ার করতে ব্যর্থ হয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে জাতিসংঘের মৃত্যু হয়েছে বলে পুনরায় তারা পরে গঠন করেছিল রাষ্ট্রসংঘ, সেইভাবে এবারও বলো রাষ্ট্রসংঘের মৃত্যু হয়েছে বলে পরে একটা শয়তানের সঙ্গ নিয়ে আসুক। এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে আপনারা কালকে এই ফলাফল সম্বন্ধে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা পাবেন। আমার এই নতুন চ্যানেলটার নাম হলো বরাকের আওয়াজ। বরাকের আওয়াজ নিয়ে অনেক কথা আছে, মানে সরকার পরিবর্তনের পর বরাকের দায় দাবি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কংগ্রেসের অবদান যেগুলাই বিজেপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করেছিল, সেগুলো পুনরুজ্জীবিত করার জন্য আমরা দাবি দর্শাবো সরকারের কাছে। আমাদের বরাক উপত্যকা থেকে যেন কংগ্রেসের 2 জন মানে সাংসদ নির্বাচিত হয়ে সংসদে যান, সেজন্য সবাই আশীর্বাদ করবেন তাদের কাছে। তাদের মাধ্যমে আমরা সংসদে দাবি উত্থাপন করবো ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।